আমার সম্মানিত শ্রদ্ধেয় ফেনী শহরের ফেনী জেলার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই যতটা আমাদের নতুন করে নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম শিখিয়েছে, এই জুলাইকে বুঝতে হলে আমাদের পিছনে একটি জামাদত্তার সন্দর্ভে আমি দুই তিনটা পয়েন্ট বলে শেষ করব। আমরা প্রথমত 1947 সালে এই ভারতীয় উপমহাদেশের বুক ছিঁড়ে দুইটা স্বাধীন দেশ আমরা অর্জন করি। একটা নাম ছিল পাকিস্তান আর একটা নাম ছিল যে আমরা আমাদের অঞ্চলকে সাথে সাথে আমরা শাসন করব, আমাদের অংশকে, আর পশ্চিম পাকিস্তান তারা সেটা অংশগ্রহণ করবে। দুইটা রাষ্ট্র মিলে একটা কনফেডারেশন রাষ্ট্র হবে, আমরা সেটা বলছিলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে 7 সালে সংগ্রাম করতে গিয়ে 70 সালের নির্বাচনে এই অঞ্চলে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, আর পশ্চিম পাকিস্তান পিপলস পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আমাদের দাবি ছিল আমাদের অধিকার ফেরত দাও, আমরা বৈষম্যের অবসান চাই। কিন্তু তারা আমাদের সে দাবি মানে নিয়ে পার্লামেন্ট অধিবেশন না করে আমাদের উপর তারা গণহত্যা চালাবে। 1971 সালে সেই সংগ্রামটা ছিল স্বায়ত্তশাসন আন্দোলনটা পরবর্তী পর্যায়ে স্বাধীনতা আন্দোলন রূপ দেয়। এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মোটে মজুর সকল পর্যায়ের মানুষ সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 71 সালের স্বাধীনতা যুদ্ধ কোনো একক দলের কৃতিত্ব ছিল না। এই আন্দোলনটাও ছিল বৈষম্যের বিরুদ্ধে, এটা বৈষম্যের করার জন্য সংগ্রাম আমাদের ছিল। আমাদের লক্ষ লক্ষ লোক শাহাদাত বরণ করেছেন, লাখ লাখ মানুষ তাদের ইজ্জত দিয়েছেন, আব্রু দিয়েছেন, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করা হয়েছে। এই সংগ্রামের শুধু আমরা আজ আমাদের অধিকার ফেরত পাবো, জুলুমের অবসান ঘটবে, এটা বৈষম্যহীন আমরা বাংলাদেশ চাই। কিন্তু 71 সালের স্বাধীনতা করার পরপরই আওয়ামী লীগ একাই তার স্বাধীনতার একক দাবিদার হিসেবে তারা ক্ষমতায় চেপে বসল। 3.5 বছরের ক্ষমতার মধ্যে তারা হেন কোনো কর্ম নেই যা তারা করেনি। যে গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করলাম, যে বৈষম্যহীন বাংলাদেশে আমরা আন্দোলন করলাম, সবগুলোকে ভুলে গিয়ে তারা শুধু গণতন্ত্রকে হত্যাই করেনি, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো, সেনাবাহিনীকে বাকশালের সদস্য হতে বাধ্য করা হলো, বিচারপতিদেরকে বাকশালের সদস্য হতে বাধ্য করা হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, সচিবালয় সচিবদেরকে সহ সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাকে বাকশালের সদস্য হতে বাধ্য করা হলো। অর্থাৎ পূর্ণাঙ্গ একদলীয় শাসন কায়েম করা হলো, বিরোধীদের কোনো পথ রাখা হলো না, পত্রিকাগুলো বন্ধ করে দেওয়া হলো, এবং আপনার একটা জুলুমের চরম জুলুমের রাজত্ব তারা কায়েম করলো। রক্ষী বাহিনী নির্মাণ করে এদের অহংকার সময় 40,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করা হলো। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধকে আওয়ামী লীগ একাই একটা ক্ষমতা দখলের সিঁড়িকেও তার সাথে ব্যবহার করেছিল। তার কত 53 বছরে আমরা সেই বৈষম্যহীন একটা দেশ বাংলাদেশ আমরা পাইনি। 90 সালে আবার অভ্যুত্থান হলো, সে অভ্যুত্থান তার এটাই ছিল শহীদ মিলনের ত্যাগের মাধ্যমে, অন্যান্য আমাদের ভাই যারা আহত নিহত হওয়ার মাধ্যমে যে আমরা একটা গণঅভ্যুত্থান হলো। সেই নির্বাচনে বিএনপি এখানে একক সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও জামাত ইসলামী সেদিন তাদেরকে নিঃশর্তভাবে বিনা শর্তে সমর্থন দিল যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আপনার দেশের উপর জানা করুন। বিএনপি ক্ষমতায় এসে তারাও সেই একক দলীয় প্রভাব বিস্তারের জন্য ক্ষমতার সিঁড়ি, সমতা যাওয়ার সিঁড়ি হিসাবে সভ্যতার তারা গ্রহণ করলো। ঠিক জুলাইতে যে অভ্যুত্থানটা হলো, এটা হচ্ছে সেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন। মেধা না কোটা, মেধা মেধা। কিন্তু আমরা আজকে 2026 সালের নির্বাচনে বিএনপি আবার ক্ষমতায় এসে দুধাত সৈকত অর্জন করার পরে তারা আবার সে তাদের ক্ষমতা সিঁড়ি হিসাবে এই অভ্যুত্থানকে ব্যবহার করছেন। তারা জুলাই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করছেন।
এদেশে 70% মানুষ গণভোটের মাধ্যমে যে জুলাই সনদের পক্ষে রায় দিল, তারা আজকে সেই গণভোটকে অস্বীকার করতেছে। আমরা পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকার যখন এদেশে টিকতে পারেনি, তাদের প্রধানমন্ত্রী যখন দেশ থেকে পালাতে হয়েছে, তাদের মুরব্বী পাশের দেশ ভারত তাদেরকে আশ্রয় দিয়ে রাখতে পারেনি, রক্ষা করতে পারেনি। আমরা বিএনপি সরকারকে সতর্ক করতে চাই, যদি এদের সাথে বিশ্বাসঘাতকতা করেন, আপনাদের দেওয়া ওয়াদা ভুল করেন, যদি ক্ষমতার সিঁড়ি হিসাবে অভ্যুত্থান ব্যবহার করতে চেষ্টা করেন, তাহলে এদেশের মানুষ আপনাদেরকেও সাথ দেবে না। এদের মানুষ আবার রাস্তায় নামতে এক নদী সাব্যস্ত করবে না। কিন্তু আমরা কতবার রক্ত দিব, কতবার অভ্যুত্থান করবো, কত মানুষের জীবন আর যাবে, কতবার মা ভুলবে তারা ইচ্ছা ছাড়াবে, আমার কত শিশু জান দিবে, হেলিকপ্টার থেকে গুলি করে আমার ছোট শিশুদেরকে হত্যা করা হয়, কত কত আমরা সে তামাশা দেখবো। আমরা সরকারকে বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদের খপ্পরে ভরে এদের বাসী আর শোষণ করার চেষ্টা করবেন না। এদেশে কোনো বৈষম্যহীন বাংলাদেশ আর দেখতে চায় না। এখনো ভালোই আপনার গণভোটের রায়কে স্বীকার করুন। যিনি আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও তো ভোট চাওয়ার সময় বলছেন আপনারা 2টা ভোট দিবেন, একটা গণভোট দিবেন, তারপরে একটা মার্কায় ভোট দিবেন। আমরা গণভোটের পক্ষে আছি। আজকে গণভোটের রায়কে কেন অস্বীকার করছেন? যদি আজকে আপনারাও আবার সেই আধিপত্যবাদের খপ্পরে পড়েন, তাহলে আমরা আপনাদেরকে আবার সতর্ক করছি, আপনাদের পরিণতি অবশ্যই ভালো হবে না। চেতনা মানে এটা 71 চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে, জুলাই চেতনা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। ওটা ছিল প্রথম স্বাধীনতা, আর জুলাই ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তাই আমরা বলতে চাই এটা স্বাধীনতা যুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে। এই জন্য আমাদের এখানে সব আমাদের শিশু কিশোর ছাত্র জনতা যুবক শিশু, আমাদের নারী পুরুষ শ্রমিক সর্বস্তরের মানুষ যেভাবে অভ্যুত্থানে সাড়া দিয়েছে, পৃথিবীর ইতিহাসে খুব কম বিরল ঘটনায় জাতি করেছে যে একটা কিছু সংখ্যক ক্ষেত্রের শুধু আপনার নয়, একটা অল্প সময়ের মধ্যে একটা আন্দোলন তুঙ্গে গিয়ে একটা পেশি সরকার নামে দিতে পারে। পৃথিবীর আদি ঘটনা খুব বিরল, এদেশের মানুষ তা ঘটিয়ে দেখে দিয়েছে। আমি একটা উদাহরণ সবসময় দিই, বাংলাদেশের মাটিটা চৈত্র মাসে পাথরের মতো হয়ে যায়, আবার আষাঢ় মাস আসছে এটা একবারে খুব নরম হয়ে যায়। এই জন্য এদেশের মানুষ উঠতেও বিলম্ব হয় না, নরম হতেও বিলম্ব হয় না। এই আপনারা যারা আজকে আছেন সম্মানিত আমার ফেটেবাসী, আপনারা জুলাইকে ভুলবেন না। জুলাই যে চেতনা সেটা আমাদের প্রত্যেকটা মানুষের মগজে আমাদের দিনে দিনে বসে দিতে হবে। মগজে আমরা জুলাই চেতনা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আগামী দিনের সংগ্রামে ডাক দিলে আমরা অংশ নিতে রাজি আছেন? আসুন আমরা সবাই যদি জুলাই সনদকে বাস্তবায়ন না করে যদি বর্তমান সরকার বিশ্বাসঘাতকতা করে, সে বিশ্বাসঘাতকতার জবাব দিতে আমরা রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন? চাই আমরা সরকারকে জানতে চাই, আমরা এদেশের মানুষ আবার জেগে উঠতে বিলম্ব করবে না। ভালোই আবারও আমি বলছি, আগেও একবার বললাম, আপনারা আমাদের গণভোটকে মেনে নিন, জুলাই সনদ বাস্তবায়ন করুন, আপনারা সুন্দর মতো দেশ চালাতে পারবেন, আমরা সহযোগিতা করব। আপনারা আজকে যারা অংশগ্রহণ করলেন, যারা বাংলাদেশের ছাত্রদের তারা আজকে আয়োজন করলো, ইসলামী ছাত্র শিবিরকে আমি ব্যক্তিগতভাবে জামাত সাহেবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আর যারা আজকে এই সমাবেশে অংশগ্রহণ করলেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আগামী দিনের সংগ্রামে ভূমিকা রাখার জন্য আবেদন রেখে আমি ওর বক্তব্য শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।